আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অনেক একটি রোমান্টিক ড্রামার গল্প নিয়ে। এই ড্রামাটি অনেক বেশি সুন্দর, যেখানে আমাদেরকে দেখানো হয়েছে আমাদের গল্পের নায়ক নিজের দাদুকে বাঁচানোর জন্য নিজের ছাত্রীর সঙ্গে চুক্তিতে বিয়ে করে নেয়, কিন্তু তারপর ওদের ভিতরে কি করে প্রেমের সূচনা হয় সেটা তো তোমরা ড্রামাটি দেখতেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদেরকে ফিমেল লিড ইয়াংশু আর মেল লিড ঝ্যাংয়ের বিয়ে সিন দেখানো হয়। এখানে ইয়াংশু আমাদেরকে জানায় যে ওর বয়স তো মাত্র 22 বছর, আর যে লোকটির সঙ্গে ওর বিয়ে হচ্ছে সে হচ্ছে ওর কলেজের প্রফেসর আর ওর জীবনের সব সমস্যার মূল। কেননা ঝ্যাংয়ের জন্য ইয়াংশু তো নিজের গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারেনি, আর তাছাড়া ঝ্যাং নাকি এখন ওর বাড়িও কবজা করে বসে আছে। ইয়াংশু এগুলো কেন বলছে তা জানার জন্য আমাদেরকে 2 সপ্তাহ আগে নিয়ে যাওয়া হয়, যেখানে ইয়াংশুকে আমরা একটা ক্যাফেতে দেখতে পাই। তখনই সেখানে ঝ্যাং চলে আসে। ইয়াংশু তো ঝ্যাংয়ের উপরেই পড়ে যায়, আর ঝ্যাংকে প্রথমবার দেখে ওর মনে তো লাড্ডু ফুটতে শুরু করে, কেননা ঝ্যাং অনেক বেশি হ্যান্ডসাম ছিল। কিন্তু ঝ্যাং তখন ইয়াংশুকে দূরে সরিয়ে দেয় আর হালকা করে ওকে একটু অপমানও করে দেয়, যেটা দেখে ইয়াংশু তো ঝ্যাংয়ের উপর অনেক বেশি রাগ হয় আর মনে মনে ভাবতে থাকে এই লোকটি অনেক বেশি অহংকারী। পরের সিনে আমরা ইয়াংশুকে ক্লাসে দেখতে পাই। তখনই সেখানে ঝ্যাং চলে আসে, আর ইয়াংশু এখানে জানতে পারে যে ঝ্যাং হচ্ছে ওদের নতুন প্রফেসর। ঝ্যাং প্রথমবার ক্লাসে সেই নিজের রুল সম্পর্কে সবাইকে সবকিছু জানিয়ে দেয়, আর এটাও বলে দেয় যে ও রুলস ফলো করে না, তাকেও একদমই পছন্দ করে না। কিন্তু ইয়াংশুর তো ঝ্যাংয়ের এসব কথায় কোনো ইন্টারেস্টই ছিল না, তাই ও বসে বসে সেখানে ড্রয়িং করতে থাকে। তখনই ঝ্যাংয়ের কাছেও ধরা পড়ে যায়। ঝ্যাং দেখতে পায় ইয়াংশু তো ওকেই আর্ট করেছে, যেটা দেখে ও বলে তুমি একদমই ভালো ড্রয়িং করতে পারো না, আর তুমি পারোটাই বা কি, না ক্লাসে ভালো করে মনোযোগী হচ্ছ না ভালো ড্রয়িং করতে পারো। এটা শুনে ক্লাসে সবাই তো ইয়াংশুকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ইয়াংশু এতে অনেক অপমানিত বোধ হয়। পরের সিনে দেখানো হয় ইয়াংশু নিজের বান্ধবী ইয়ের কাছে গিয়ে ঝ্যাংয়ের বিষয়ে বলে যে ঝ্যাং কতটা রুড আর ওকে কিভাবে সবার সামনে অপমান করেছে। ইয়াংশু বলে কিন্তু আর মাত্র 2 সপ্তাহই ওই রুড প্রফেসরকে আমাকে সহ্য করতে হবে, তারপর তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে যাব আর আমার জবটাও পার্লামেন্ট হয়ে যাবে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইয়াংশুর কাছে ওর বড় বোন গাও কল করে। গাও পেশায় একজন লয়ার ছিল, আরও তো অ্যাব্রোডে থাকতো। গাও এখানে ইয়াংশুকে জানায় যে ওদের বাবা মার অ্যাক্সিডেন্টের জন্য ক্ষতিপূরণ হিসেবে ওরা যে টাকাটি পেয়েছিল সেটা তো ওরা ব্যাংকে ইনভেস্ট করেছিল, আর কালকে ওই টাকাটি ম্যাচিওর হয়ে যাবে, তাই যেন ইয়াংশু গিয়ে ওই টাকাটি তুলে নিয়ে আসে। পরের দিন ইয়াংশু ব্যাংকে গিয়ে ওই টাকাটি তো তুলে নেয়। এরপর ওর কাজিন ভাইয়ের কাছে যায়, যেখানে ওর কাজিন ভাই ওকে একটি দামি বাড়ি দেখায় আর সেটা কেনার জন্য ওকে লোভ দেখাতে থাকে। এতে ইয়াংশু ওই বাড়িটি কেনার জন্য রাজি হয়ে যায়, কেননা ওর কাছে ভালো একটি বাড়ি ছিল না। পরের দিনে দেখানো হয় ইয়াংশু যখন ঘুমিয়েছিল তখনই ওর কাছে ওর কাজিন ফোন করে আর বলে তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আসতে, না হলে বাড়ির মালিক বাড়িটি অন্য কারো কাছে বিক্রি করে দেবে। ইয়াংশু তখন বলে কিন্তু আজকে তো আমার গ্রাজুয়েশনের প্রেজেন্টেশন এক্সাম আছে। যাই হোক, ইয়াংশু তখন সাইকেল নিয়ে সেখানে পৌঁছে যায়। কাজ শেষ হয়ে গেলে ইয়াংশু সাইকেল চালিয়ে এক্সাম হলে পৌঁছে যায়, কিন্তু ও তো 5 মিনিট লেট করে এসেছিল, যার কারণে ঝ্যাং তো অনেক বেশি রেগে যায় আর ওকে পরীক্ষায় ফেল করিয়ে দেয়। ইয়াংশু তখন ঝ্যাংয়ের উপর অনেক বেশি রেগে যায় আর বলে আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ প্রফেসর হলো আপনি। কিন্তু ঝ্যাংয়ের তো এই কথাগুলো একটুও গায়ে লাগে না। পরের সিনে দেখানো হয় গ্রাজুয়েশন কমপ্লিট করতে না পারায় ইয়াংশুকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু ইয়াংশু তারপরও ভেঙে পড়ে না আর নিজের মনকে এটা বলে সান্ত্বনা দেয় যে ওর কাছে এখন একটি ভালো বাড়ি আছে। এরপর ইয়াংশু নিজের কেনা বাড়িতে চলে যায়, কিন্তু তখনই হঠাৎ করে বাথরুম থেকে ঝ্যাং গোসল করে বেরিয়ে আসে। ইয়াংশু তো ঝ্যাংকে এভাবে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়াংশুর হাতে তখন ফোন ছিল, যেটা দেখে ঝ্যাং মনে করে ইয়াংশু হয়তো ওর ছবি তুলছে, তাই ও ইয়াংশুর কাছ থেকে ফোনটি কেড়ে নিতে যায়, আর এটার জন্য ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসে। ঝ্যাং তখন ইয়াংশুয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি আমার বাড়িতে কি করছো। ইয়াংশুয়ান বলে কিন্তু এটা তো আমার বাড়ি। তখনই একটি বাক্স উপর থেকে ইয়াংশুয়ানের মাথার উপর পড়তে চায়। এতে তখন ঝ্যাং ইয়াংশুয়ানকে বাঁচিয়ে নেয়। ঝ্যাং ইয়াংশুয়ানকে বের করে দিতে চায়, কিন্তু ইয়াংশুয়ান তো যেতে চায় না। এমনকি ওই বাড়ির পেপারগুলো ঝ্যাংকে দেখায়। ঝ্যাং ওটা দেখেই বুঝতে পারে যে এই পেপারগুলো সব নকল ছিল। এটা ও ইয়াংশুয়ানকে জানায়।
ইয়াংশনও বুঝতে পারে ওর কাজিন ওকে ধোকা দিয়েছে। এরপর ঝ্যাং ইয়াংশনকে বের করে দেয়। ইয়াংশন তখন ওর কাজিনের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়েও জানতে পারে যে এই নামে কেউ এখানে চাকরি করে না। ইয়াংশন তখন অনেকটাই ভেঙে পড়ে যে এখন তোর কাছে যাওয়ারও কোনো জায়গা নেই, কেননা গ্রাজুয়েশনে ফেল করার জন্য ওকে তো হস্টেল থেকে বের করে দিয়েছে, আর ওর বোনকেও কিছু বলতে পারবে না। ও তখন ওর বান্ধবীকে কল দিয়ে কান্না করতে থাকে। ইয়াংশনের বান্ধবী তখন ইয়াংশনকে ওর হস্টেল রুমেই থাকতে দেয়। ওরা দুজন ঠিক করে যে ইয়াংশন এখন থেকে এখানেই থাকবে। পরের সিনে আমরা দেখতে পাই কলেজে গিয়ে ইয়াংশন তো ঝ্যাংকে রিকোয়েস্ট করতে থাকে যাতে ঝ্যাং ওর সঙ্গে পুলিশ স্টেশনে যায়, কেননা ও রিপোর্ট লেখাবে। এরপর ওরা দুজন গাড়িতে ওঠার জন্য যায়, কিন্তু ইয়াংশন যখনই যেতে যায় তখনই ওর ব্যাগটি তো গাড়ির সঙ্গে আটকে যায়। ঝ্যাং ওকে বাঁচাতে গিয়ে ওর উপরেই পড়ে যায়, আর এখানে দুজন তো দুজনের দিকেই তাকিয়ে থাকে। এরপর ঝ্যাং সবার প্রথমে হসপিটালে যায় ওর দাদুকে দেখার জন্য। এখানে আমরা জানতে পারি ঝ্যাংয়ের দাদু তো ক্যান্সারের 4th স্টেজে আছে। এরপর ওরা দুজন পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে ইয়াংশন তো কোনো এফআইআরই লেখায় না। ঝ্যাং এই ব্যাপারে ওকে জিজ্ঞাসা করে। এতে তখন ইয়াংশন বলে ও কি করে ওর কাজিনের বিরুদ্ধে এফআইআর লেখাবে, এতে তো ওর কাজিনের পরিবারের উপরে প্রভাব পড়বে। আর ছোটবেলায় মা বাবা মরে যাওয়ার পর ওর কাজিনের পরিবারই ওদেরকে অনেক সাহায্য করেছে। ঝ্যাং তখন ইয়াংশনকে জিজ্ঞাসা করে কখনো কখনো কারোর ভালোর জন্য মিথ্যা কথা বললে সেটা কি ভালো নাকি খারাপ। এতে তখন ইয়াংশন বলে কখনো কখনো কারোর ভালোর জন্য মিথ্যা কথা আমাদের বলা উচিত, এটা অনেক ভালো কাজ। পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে এর হোস্টেল রুমে ওদের ম্যাডাম আসে চেকিং করার জন্য, যেখানে ম্যাডাম ইয়াংশনকে দেখে সেখান থেকে ইয়াংশনকে চলে যেতে বলে। এতে তখন অনেক রেগে যায়, কিন্তু ইয়াংশন তখন ওকে সামলায় আর বলে ঠিক আছে আমি অন্য একটি জায়গা খুঁজে নেব থাকার জন্য। এরপর ওরা ওদের বন্ধু লিয়ানের কাছে যায়। লিয়ান বলে তোমরা একদম চিন্তা করো না, আমি ইয়াংশনের জন্য হসপিটালে থাকার একটি জায়গা করে দেব। আসলে এই লিয়াং হসপিটালের নার্সের কাজ করত। পরের সিনে আমরা ইয়াংশনকে লাগেজ নিয়ে হসপিটালে গার্ডেনে দেখতে পাই, যেখানে ওর একটি লোকের সঙ্গে দেখা হয়ে যায়। লোকটি এখানে ইয়াংশনের সঙ্গে অনেক গল্প করতে থাকে আর জানায় যে ওর একটি নাতিও আছে, আর উনি চায় শেষবারের মতো নাতির বিয়েটা দেখে যেতে। তখন সেখানে নার্স এসে ওই লোকটিকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই ঝ্যাং ওই লোকটির সঙ্গে দেখা করতে আসে। আসলে ঝ্যাংই ছিল এই লোকটির নাতি। ঝ্যাং এখানে এসেছিল সার্জারির পেপারে সই করানোর জন্য, কিন্তু দাদু তো সার্জারি করাতে রাজি ছিল না। দাদু বলে যতদিন না তুমি বিয়ে করছো ততদিন আমি সার্জারি করবো না। ঝ্যাং তখন ইয়াংশুয়ানের কথা মনে করে আর দাদুকে সার্জারি করানোর জন্য মিথ্যা বলে দেয় যে তার গার্লফ্রেন্ড আছে। এতে দাদু খুশি খুশি সার্জারি করানোর জন্য রাজি হয়ে যায়। এরপর ঝ্যাং যখন বাইরে আসে তখন ওখানে ইয়াংশুয়ানকে দেখতে পায়। ইয়াংশুয়ানকে দেখে বলে যে আমার একটি সাহায্য চাই। এটা বলে ওই ইয়াংশুয়ানের হাত ধরে দৌড়াতে শুরু করে। ঝ্যাং তো ইয়াংশুয়ানকে নিয়ে দাদুর কাছে চলে আসে। দাদুকে এখন সার্জারি রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা দেখে ইয়াংশুয়ানও বুঝতে পারে যে ওকে কি হেল্প করতে হবে। ইয়াংশুয়ান তখন দাদুর কাছে গিয়ে বলে যে ও ঝ্যাংয়ের গার্লফ্রেন্ড। দাদু এটা শুনে বিশাল খুশি হয়ে যায়। এরপর দাদুকে সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হয়। ঝ্যাং তখন ইয়াংশুয়ানকে জিজ্ঞাসা করে তুমি হসপিটালে কি করছো। এতে তখন ইয়াংশুয়ান ওকে সব কিছু খুলে বলে যে ওর থাকার কোনো জায়গা নেই। ঝ্যাংয়ের তখন ইয়াংশুয়ানের জন্য একটু খারাপ লাগতে থাকে। এরপর ডাক্তার বেরিয়ে এসে ঝ্যাংকে বলে অপারেশন ঠিকমতো হয়ে গিয়েছে। এটা শুনে সেখান থেকে ইয়াংশুয়ান চলে যেতে থাকে, কিন্তু ইয়াংশুয়ানের পথ আটকায় তখন ঝ্যাং। ঝ্যাং বলে তুমি চাইলে আমার অ্যাপার্টমেন্টে 2 মাসের জন্য থাকতে পারো, আমি এতে কিছু মনে করব না। এতে তখন ইয়াংশুয়ান ওই অ্যাপার্টমেন্টে চলে যায়, যেহেতু ওর থাকার কোনো জায়গা ছিল না। ইয়াংশুয়ান সেখানে গিয়ে সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। একটু পরেই সেখানে ঝ্যাং চলে আসে। ঝ্যাং এসে সেখানে থাকা সব এলোমেলো জিনিসগুলো ঠিক করে আর ইয়াংশুয়ানের গায়ের উপরে একটি চাদর জড়িয়ে দেয়। পরের দিন সকালবেলা ইয়াংশুয়ান তো ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করছিল। এটা শোনার জন্য ঝ্যাং ওর কাছে যায়, কিন্তু তখনই ঝ্যাংয়ের মুখে থাকা কাঠিটি ইয়াংশুয়ানের মুখের ভিতরে ঢুকে যায়। ঝ্যাং যখনই সেটা বের করার চেষ্টা করতে থাকে তখনই ইয়াংশুয়ান তো ঘুম থেকে উঠে পড়ে, যার কারণে ঝ্যাং তো নাকে অনেকটা ব্যথা পায়, কিন্তু ব্যাপারটি সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখানো হয় যে ঝ্যাং একটি টেপ দিয়ে সব জায়গায় 2টি ভাগ করে দেয়, এক ভাগ ওর আর এক ভাগ ইয়াংশুয়ানের। ইয়াংশুয়ানের তখন মনে হয় যে ওদের এভাবে সব কাজও ভাগ করে নেওয়া উচিত, তাই ও সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাতে শুরু করে। কিন্তু ওর ব্রেকফাস্ট বানাতে অনেক বেশি টাইম লাগছিল,
ঝ্যাং তো সবকিছু পারফেক্টলি পছন্দ করে আর টাইমের বিষয়ে অনেক সেনসিটিভ, তাই ও নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে নেয় আর ইয়াংশনের জন্য বানিয়ে দেয়। এরপর ঝ্যাং যখন কলেজের দিকে যেতে থাকে তখনই ওর কাছে হসপিটাল থেকে কল আসে। হসপিটাল থেকে জানানো হয় যে দাদুর শরীর অনেকটা খারাপ হয়ে গিয়েছে। ঝ্যাং যখন হসপিটালে যায় তখন ও দেখতে পায় যে ইয়াংশুয়ান সেখানে আগে থেকে পৌঁছে দাদুকে সামলে নিয়েছে। এরপর দাদু ঝ্যাংয়ের সঙ্গে আলাদা কথা বলতে চায়, যেখানে দাদু ঝ্যাংকে তাড়াতাড়ি ইয়াংশুয়ানকে বিয়ে করে নিতে বলে, কিন্তু ঝ্যাং তো মানা করে দেয়, যেটাতে দাদুর ব্লাড প্রেশার তখন হাই হয়ে যায়। তখনই সেখানে ইয়াংশুয়ানও চলে আসে আর দাদু সব কথায় হ্যাঁ বলে দেয় আর দাদুকে প্রমিসও করে যে ওরা বিয়ে করবে। কিন্তু পরক্ষণে ইয়াংশুয়ান তো নিজের বলা কথায় নিজেই পস্তাতে থাকে। ঝ্যাং তখন বলে, তোমার এই কথাটি বলার আগে 10 বার ভেবে নেওয়া উচিত ছিল। পরের সিনে দেখানো হয় ইয়াংশুয়ান দাদুকে বোঝানোর জন্য আবারও হসপিটালে যায়, কিন্তু দাদু এখানে ওকে কিছু বলার সুযোগই দেয় না। এমনকি দাদু এখানে ওদের ফ্যামিলির সকল লোককে ডেকেছিল, এদের মধ্যে ঝ্যাংয়ের কাকা কাকি কাজিন সবাই ছিল। দাদু তখন সবার সামনে ইয়াংশুয়ানকে নিজের নাতবউ হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর ইয়াংশুয়ানের কাছে গাওয়ের কল আসে, যেখানে গাও বলে যে আমি তাড়াতাড়ি দেশে ফিরে আসছি আর আমরা আমাদের নতুন বাসায় একসাথে থাকবো। এটা শুনে ইয়াংশুয়ানের হাওয়া তো পুরো টাইট হয়ে যায় যে এখনো কি করবে। এদিকে দেখানো হয় ঝ্যাং দাদুকে বোঝাচ্ছিল যে ইয়াংশুয়ান আর ওকে একদমই মানাবে না, কেননা ইয়াংশুয়ান তো একদমই ক্যাজুয়াল। কিন্তু দাদু তো ঝ্যাংয়ের এসব কথায় আসে না। দাদু বলে, ইয়াংশুয়ান তোমার জন্য একদম পারফেক্ট আর আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না। পরের সিনে দেখানো হয় ইয়াংশুয়ান আর ঝ্যাং একসাথে দাদুর সঙ্গে দেখা করতে আসে। দাদু এখানে ওদের হাতে বড় একটি লিস্ট ধরিয়ে দেয় আর মার্কেটে পাঠিয়ে দেয় দাদুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। ওরা খুঁজে খুঁজে দাদুর লিস্ট অনুযায়ী সবকিছু কেনে। এরপর যখন ওরা বাড়ি ফিরছিল তখনই ঝ্যাং হঠাৎ করে বলে ওঠে, চলো আমরা বিয়ে করে নিই। এটা শুনে ইয়াংশুয়ান তো পুরোই অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই ঝ্যাং ওকে বলে আমাদের বিয়েটা শুধু 1 বছরের একটি কন্ট্রাক্ট হবে। এমনকি ঝ্যাং ওকে এটাও বলে যে এই 1 বছর শেষ হলে ওকে পেমেন্ট হিসেবে এই অ্যাপার্টমেন্টই দিয়ে দেবে। কিন্তু ইয়াংশুয়ান এতে রাজি হয় না, কেননা ও চায় ভালোভাবে বিয়ে করতে আর ভালোবেসে বিয়ে করতে। এভাবে বিয়ে করেও নিজের জীবনটা নষ্ট করতে চায় না। পরের দিন অনেক খোঁজাখুঁজি করার পর ইয়াংশুয়ান সস্তায় একটি অ্যাপার্টমেন্ট পেয়ে যায়। এরপরও ঝ্যাংয়ের বাড়িতে এসে লাগেজ গুছিয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে আবার গাও চলে আসে। গাওকে দেখে ইয়াংশুয়ান তো অনেক অবাক হয়ে যায় আর ইয়াংশুয়ান গাওকে বলে যে ঝ্যাং নাকি ওর বয়ফ্রেন্ড। ঝ্যাংও তখন ইয়াংশুয়ানকে হেল্প করার জন্য ওর কথায় হ্যাঁ মেলাতে থাকে। গাও ঠিক করে যে আজকের জন্য এখানেই থাকবে, তাই তখন ইয়াংশুয়ান আর ঝ্যাংকে একই রুমে শুতে হয়। ইয়াংশুয়ান নিচে শোয় আর ঝ্যাং উপরে শোয়। পরের দিন সকালবেলা গাও তো ইয়াংশুয়ানকে অনেক বকাবকি করতে থাকে, কারণ সে জানতে পেরে গিয়েছে যে ইয়াংশুয়ান গ্র্যাজুয়েশনে ফেল করেছে। এরপর গাও নিজের অ্যাপার্টমেন্টে থাকার জন্য সেখান থেকে চলে যায়। এরা দুজন তখন শান্তির নিঃশ্বাস ফেলে। ঝ্যাং যেহেতু ইয়াংশুয়ানের এত বড় হেল্প করে দিয়েছে, তাই ইয়াংশুয়ান তখন ওর সঙ্গে কন্ট্যাক্ট ম্যারেজ করতে রাজি হয়ে যায় আর কন্ট্রাক্টে সাইনও করে দেয়। পরে ওরা দাদুকে এই ব্যাপারে জানায় যে ওরা একে অপরকে বিয়ে করে নিয়েছে, কিন্তু দাদু এতে মোটেই খুশি হয় না। দাদু বলে, কিন্তু আমি তো চেয়েছিলাম তোমাদেরকে অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দেবো। দাদু অনেক জেদ করতে থাকে, তাই ওরা দুজনও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা ভয়ে ভয়ে ইয়াংশুয়ানকে গাওয়ের কাছে যেতে দেখি। ওইখানে সাহস করে গাওকে ওদের বিয়ের ব্যাপারটা জানায়, এতে গাও তখন ওদের বিয়েতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় যে ইয়াংশুয়ান নিজেদের ওয়েডিং প্ল্যানের জন্য এক জায়গায় যায় আর সেখান থেকে একটি ওয়েডিং প্ল্যানের ছবি নিজের কাছে রেখে দেয়। পরের দিন ওদের বিয়ে জামা কাপড়ের জন্য ট্রায়াল দিতে যেতে হতো আর সেখানে গাও আসবে। গাও সাথে করে ইয়াংশুয়ানকে ওই ওয়েডিং প্ল্যানটাও আনতে বলে, কিন্তু ইয়াংশুয়ান তার বদলে ম্যারেজ কন্ট্রাক্টে নিয়ে চলে যায়। এরপর ইয়াংশুয়ান তাড়াহুড়ো করে সেখানে পৌঁছে যায়, কিন্তু গাওকে একটি জরুরি কাজের জন্য সেখান থেকে যেতে হতো। গাও তখন ওয়েডিং প্ল্যান মনে করে সেই কন্ট্রাক্টটি নিয়ে সেখান থেকে চলে যায় আর ইয়াংশুয়ান তো কিছু বুঝতেই পারে না। পরের সিনে দেখানো হয় ওরা বিয়ের জন্য প্র্যাকটিস করছিল। এরপর ওরা দুজন কিসিং সিনের জন্য প্র্যাকটিস করতে থাকে। এখানে ওদের মধ্যে কিস হতেই যাচ্ছিল, কিন্তু তখনই গাওয়ের কল চলে আসে। ইয়াংশুয়ান তখন গাওয়ের সঙ্গে দেখা করতে যায়, যেখানে গাও ওকে ওই কন্ট্যাক্ট ম্যারেজটি দেখায় আর বলে যে আমি চাই না তুমি এই বিয়েটি করো, এই বিয়েটি তুমি ভেঙে ফেলো। এখন এসব কিছু নিয়ে ইয়াংশুয়ান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, যেখানে ওর বারবার দাদুর কথা মনে পড়ছিল আর অন্যদিকে গাওয়ের কথাও মনে পড়ছিল। ইয়াংশুয়ান এসব কিছু থেকে বের হওয়ার জন্য একটি সমুদ্রের পাড়ে যায়। ছোটবেলায় এখানে ওর বাবা মার সঙ্গে আসতো, তখনই আমরা সেখানে গাও আর ঝ্যাংকে একসাথে আসতে দেখি। আসলে সকাল থেকে ইয়াংশুয়ানকে ওরা কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল।
ঝ্যাং তখন ইয়াংশনের এই অবস্থা দেখে বলে, তুমি চিন্তা করো না, আমি দাদুকে এই বিয়ের জন্য মানা করে দেবো আর তাকে কোনো না কোনোভাবে মানিয়ে নেব। এটা বলে ঝ্যাং সেখান থেকে চলে যেতে থাকে। ইয়াংশোয়ান তখন গাওকে বোঝাতে থাকে যাতে ওই বিয়েতে বাধা না দেয়। এতে তখন গাও এই বিয়েতে রাজি হয়ে যায়। পরের সিনে আমাদেরকে ওদের বিয়ের সিন দেখানো হয়, যেখানে বউ বেশে ইয়াংশোয়ানকে দেখে ঝ্যাং তো পুরোই অবাক হয়ে যায়। ও তো ইয়াংশোয়ানের দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। এরপর ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, যেখানে ইয়াংশোয়ান তোকে সত্যি সত্যি কিস করে দেয়, কিন্তু ওদের তো শুধুমাত্র কিস করার নাটক করতে হতো, তাই ঝ্যাং একটু অবাক হয়ে যায়। এরপর বিয়ে শেষ হয়ে গেলে ওরা সবাই একসাথে ফটো ক্লিক করে। এরপর দাদু যাওয়ার সময় ইয়াংশোয়ানকে একটি ক্রেডিট কার্ড গিফট করে, কিন্তু দাদু সেখান থেকে চলে যেতে ইয়াংশোয়ান তো সেটা ঝ্যাংকে ফেরত দিয়ে দেয়। এরপর দেখানো হয় যে রাতের বেলা ঝ্যাং তো ইয়াংশোয়ানের রুমে চলে আসে, যেটা দেখে ইয়াংশোয়ানের মনে তখন কিছু কিছু হতে থাকে, কেননা আজকে তো ওদের ফার্স্ট নাইট ছিল আর এই দিনটার জন্য ছোটবেলাতেই অনেক স্বপ্ন দেখেছে। কিন্তু ও সব স্বপ্ন ভেঙে দিয়ে ঝ্যাং তো ওকে পড়তে বসায় আর ওকে অনেকগুলো পড়া দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ঝ্যাং ইয়াংশোয়ানকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলে, ওরা একটি জায়গায় যাবে। ইয়াংশোয়ান তখন মনে করে হয়তো ওরা ডেটে যাবে, কিন্তু ওর স্বপ্ন ভেঙে দিয়ে ঝ্যাং তখন ওকে নিয়ে একটি বড় লাইব্রেরিতে চলে আসে ইয়াংশোয়ানের জন্য বই কেনার জন্য। ইয়াংশোয়ান এরপর বাসায় চলে আসলে কাপড় চোপড় তুলতে যায়, কিন্তু সেখানে এসে ও ঝ্যাংয়ের কাপড়গুলো শুকতে থাকে আর অনেক লজ্জা পেতে থাকে। দূর থেকে এটা ঝ্যাংও দেখতে পায়, কিন্তু নিরামিষ ঝ্যাং মনে করে হয়তো ইয়াংশোয়ান পাগল হয়ে গিয়েছে। 1 মিনিট দাঁড়াও, তোমরা যারা ড্রামাটি এতক্ষণ পর্যন্ত দেখে এসেছো কিন্তু একটিও লাইক দাওনি, তারা অবশ্যই ড্রামাটিতে লাইক দিয়ে দিও। যদি তোমাদের এই ড্রামাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের দিনে আমরা ইয়াংশোয়ানকে ক্লাসে দেখতে পাই, যেখানে ঝ্যাং ওদের ক্লাস নিচ্ছিল, কিন্তু এখানে ক্লাসে মনোযোগী হওয়া বাদ দিয়ে ইয়াংশোয়ান তো এক দৃষ্টিতে ঝ্যাংয়ের দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হলে ঝ্যাং এটা নিয়ে ইয়াংশোয়ানকে অনেক বকাবকি করে আর পরের বার থেকে ক্লাসে মনোযোগী হতে বলে। এরপর ওরা দুজন ক্যাফেতে গিয়ে একসাথে লাঞ্চ করে। ইয়াংশোয়ান তো এত কিছুর পর বুঝে গিয়েছিল যে ও ঝ্যাংকে পছন্দ করতে শুরু করেছে, আর ও এই ব্যাপারে ওর বান্ধবী ইকে জানায়। ই তখন বলে যে তোমার তাড়াতাড়ি ঝ্যাংকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া উচিত। ইয়াংশোয়ানও তখন ঠিক করে ও ঝ্যাংকে এ ব্যাপারে জানাবে। ইয়াংশোয়ান ঝ্যাং আর নিজের জন্য 2টি কাপল টি শার্ট কিনেছিল। ও ঝ্যাংকে মিথ্যা বলে দেয় যে এটা নাকি সেলে দিচ্ছিল, তাই ও দুটোই কিনে নিয়েছে। ঝ্যাং তখন সেটা নিতে রাজি হয়ে যায়। এতে ইয়াংশোয়ান খুশি আর দেখে কে। পরের দিন কলেজে প্রফেসর শিনের মা তাকে অনেক বকাবকি করছিল, কেননা প্রফেসর শিন তো ডিভোর্স নিয়ে নিয়েছিল, যার কারণে তাদের মান সম্মান পুরো নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে ঝ্যাং তো অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ 1 বছর পর তো ও ইয়াংশোয়ানকে ডিভোর্স দিয়ে দেবে। তখন যদি এর প্রভাব ইয়াংশোয়ানের উপরে পড়ে তাহলে কি হবে। এদিকে আমরা ইয়াংশোয়ানকে ওদের দুজনের বিয়ের অ্যালবাম নিয়ে যেতে দেখি। তখনই ও প্রফেসর শিনের সঙ্গে ধাক্কা খায়। প্রফেসর শিন এতে অ্যালবামে থাকা সব ছবিগুলো দেখে ফেলে, কিন্তু সে কিছু বলে না। তখন সেখানে ঝ্যাং চলে আসে। ঝ্যাং এটা নিয়ে ইয়াংশোয়ানকে অনেক কথা শোনায় আর বলে, আমি কাউকে জানাতে চাই না আমাদের বিয়ের ব্যাপারে, কেননা 1 বছর পর তো আমরা এমনিতেও ডিভোর্স নিয়ে নেব, আর সবাই যদি এটা জানতে পারে এর প্রভাব তোমার উপরেই পড়বে। এতে তখন ইয়াংশোয়ান অনেকটা কষ্ট পায়, কেননা ও তো ঝ্যাংকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। ইয়াংশোয়ান কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ঝ্যাং তো ইয়াংশোয়ানের রুমে যায় ওকে সরি বলার জন্য, কিন্তু ইয়াংশোয়ান তো সেখান থেকে নিজের সকল জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল আর একটি চিঠিও রেখে গিয়েছিল। এদিকে আমরা ইয়াংশোয়ানকে একটি মলে সেলসম্যানের চাকরি নিতে দেখি। ওই মল থেকে ওকে একটি অ্যাপার্টমেন্ট দেওয়া হয়, কিন্তু ঝ্যাং তো ইয়াংশোয়ানকে ছাড়া অনেকটা একা ফিল করছিল। পরের দিনও দাদুর সঙ্গে দেখা করতে যায়। তখনই সেখানে ইয়াংশোয়ানও চলে আসে দাদুর সাথে দেখা করার জন্য। ইয়াংশোয়ান এখানে ঝ্যাংকে ওকে নিয়ে চিন্তা করতে নিষেধ করে আর এটাও জানায় যে ও একটি চাকরি পেয়েছে। পরের দিনে আমরা ইয়াংশোয়ানকে মলে দেখি। তখন সেখানে গাও চলে আসে শপিং করার জন্য, কিন্তু সময় মতো সেখানে ঝ্যাংও চলে আসে। গাও ওদের দুজনকে দেখে ফেলে, কিন্তু ঝ্যাং বিষয়টা সামলে নেয়। কিন্তু পরে ম্যানেজার ইয়াংশোয়ানকে এটা নিয়ে বকা দিতে থাকে, কারণ ইয়াংশোয়ান কাজ ঠিক মতো করেনি, কিন্তু ঝ্যাং সেখানে এসে ও ব্যাপারটাও সামলে নেয়। এতে তখন ইয়াংশোয়ান মনে মনে অনেকটা খুশি হয়। এরপর ঝ্যাং নিজের বন্ধু লিয়ের কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে যবে থেকে ইয়াংশোয়ান চলে গিয়েছে তখন থেকেও একা একা কেন ফিল করছে। এতে তখন ওর বন্ধু বলে, তুমি প্রেমে পড়ে গিয়েছো, কিন্তু ঝ্যাংয়ের এটা বিশ্বাস হয় না। পরের দিনে আমরা লয়ার মিংকে ইয়াংশোয়ানের কাছে আসতে দেখি। লয়ার মিং এখানে ইয়াংশোয়ানকে ভালো একটি জবের জন্য অফার করে। এতে তখন ইয়াংশোয়ান অনেক খুশি হয়ে যায়। পরের দিনে আমাদেরকে দেখানো হয় লয়ার মিং আসলে ঝ্যাংয়েরই একজন ক্লাসমেট ছিল আর ঝ্যাংই ইয়াংশোয়ানকে এই চাকরিটি দিতে বলেছিল।
পরের সিনে আমরা ইয়াংশুয়ানকে দাদুর কাছে দেখতে পাই। দাদু যেহেতু কিছুদিনের মধ্যে এখান থেকে ডিসচার্জ হয়ে যাবে, তাই দাদু তখন ইয়াংশুয়ানকে নিজের বাড়িটি পরিষ্কার করার জন্য পাঠিয়ে দেয়। ইয়াংশুয়ান তখন ওই বাড়িটি পরিষ্কার করতে থাকে আর নাচতেও থাকে। কিন্তু তখনই সেখানে ঝ্যাং চলে আসে। আসলে দাদু এখানে ওকে পাঠিয়েছিল। ইয়াংশুয়ান তখন অনেকটা লজ্জা পায়। এরপরে দুজন সেই বাড়িটি একসাথে পরিষ্কার করতে থাকে। পরিষ্কার করতে গিয়ে ইয়াংশুয়ান সেখানে একটি মারমেড ফ্যারিটেলের বই পায়, যেটা ঝ্যাং তাড়াতাড়ি ওর কাছ থেকে কেড়ে নেয়। এরপর দাদু ডিসচার্জ হয়ে হসপিটাল থেকে ফিরে আসে, যেখানে দাদু ওদের দুজনকে আজ এখানেই থেকে যেতে বলে। রাতের বেলা ইয়াংশুয়ান দাদুকে ওই বইটির ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে তখন দাদু বলে ছোটবেলায় যখন ঝ্যাংয়ের মা মারা গিয়েছিল, তখন দাদু ওকে ওই বইটি দিয়ে বলেছিল এই মৎস্যকুমারীর মতো ওর মাও একদিন ওর কাছে ফিরে আসবে। পরের দিন আমরা ঝ্যাংকে সমুদ্রের পাড়ে যেতে দেখি, যেখানে ইয়াংশুয়ান মারমেডের একটি কস্টিউম পরে ওর জন্যই অপেক্ষা করছিল। ইয়াংশুয়ান তো তখন ওকে দেখে হাসতে থাকে। ঝ্যাং এটা দেখে হেসে দেয়। ইয়াংশুয়ান তখন বলে, দেখেছো, মারমেড নিজে প্রমিস রেখেছে আর তোমার কাছে আবারও ফিরে এসেছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইয়াংশুয়ান আবারও ঝ্যাংয়ের রিকোয়েস্টে ঝ্যাংয়ের বাড়িতে ফিরে আসে। কিন্তু ইয়াংশুয়ান তো নিজের জব নিয়ে অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় আর মিংয়ের দেওয়ার সকল কাজ মন দিয়ে করতে থাকে, খাওয়ার সময় আর ঘুমানোর সময়ও, যেটা দেখে ঝ্যাংয়ের তো ভালো লাগে না। কেননা ও তো এখানে ইয়াংশুয়ানের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছিল। পরের দিন ঝ্যাং মিংয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু তখনই সেখানে ইয়াংশুয়ান চলে আসায় ঝ্যাং তো টেবিলের তলায় লুকিয়ে পড়ে। ঝ্যাংকে শোনানোর জন্য মিং তখন ইয়াংশুয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কি কাজ করতে কষ্ট হচ্ছে? এতে ইয়াংশুয়ান বলে না। পরের সিনে আমরা ঝ্যাংয়ের সঙ্গে ইয়াংশুয়ানকে মার্কেটে দেখতে পাই, যেখানে ঝ্যাং সবার সামনে ইয়াংশুয়ানকে নিজের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়, যেটা দেখে ইয়াংশুয়ানও খুশি হয়। পরের দিন অফিসে ইয়াংশুয়ান মিংকে নিজের আর ঝ্যাংয়ের কন্ট্যাক্ট ম্যারেজের বিষয়ে বলে দেয়, আর এটাও বলে দেয় কেন ওরা এটা করেছে। এতে তখন মিং ওকে নিয়ে রেস্টুরেন্টে যেতে চায়, কিন্তু তখনই সেখানে ঝ্যাং চলে আসে ইয়াংশুয়ানকে নেওয়ার জন্য। এতে ওরা তিনজনই রেস্টুরেন্টে একসাথে যায়, কিন্তু এখানে ঝ্যাং তো মিংয়ের জন্য অনেকটা জেলাস ফিল করছিল। পরের দিন অফিসে একজন মহিলা ভুল করে ইয়াংশুয়ানের পায়ের উপরে গরম কফি ফেলে দেয়। ইয়াংশুয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঝ্যাং যখন এই ব্যাপারে জানতে পারে, তখন তো মিংয়ের উপর অনেক বেশি রেগে যায়। এরপর ঝ্যাং ইয়াংশুয়ানকে বাড়িতে নিয়ে আসে আর ওর পায়ে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু যখন ইয়াংশুয়ান বাথরুমে গোসল করতে যায়, ও তো পা পিছলে পড়ে যায়। ঝ্যাং তখন চোখ বন্ধ করে বাথরুমে চলে আসে আর ইয়াংশুয়ানকে কোলে করে সেখান থেকে বের করে নিয়ে আসে। এভাবেই কিছুদিন ঝ্যাং ইয়াংশুয়ানের অনেক ভালো করে খেয়াল রাখতে থাকে। যখন ইয়াংশুয়ান সুস্থ হয়ে যায়, তখন মিং অফিসে এর কারণে একটি পার্টি রাখে, কিন্তু ইয়াংশুয়ানকে তো আর ঝ্যাং একা ছাড়বে না। ও জেদ করে ইয়াংশুয়ানের সাথে আসে। ইয়াংশুয়ান সবার সামনে ঝ্যাংকে নিজের কাজিন হিসেবে পরিচয় দেয়, কিন্তু ঝ্যাংকে এখানে দেখে মিং মোটেই খুশি হয় না। পরের দিন ইয়াংশুয়ান ইকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে বুঝতে পারবো যে ঝ্যাং আমাকে ভালোবাসে কিনা? এতে তখন ইয়ে বলে, সামনেই তো তোমার জন্মদিন, যদি ঝ্যাং তোমাকে ভালোবেসে থাকে নিশ্চয়ই ও তোমাকে বড় কোনো সারপ্রাইজ দেবে। পরের দিন ঝ্যাং ইয়াংশুয়ানকে ওর অফিসে ছাড়ার জন্য ওকে নিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তার মাঝখানে অনেক ট্রাফিক ছিল। তখনই সেখানে মিং চলে আসে নিজের স্কুটি নিয়ে আর ওই ইয়াংশুয়ানকে নিয়ে যেতে চায়, কিন্তু ঝ্যাং তখন ইচ্ছা করে নিজের গাড়িটি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর মিংকে ব্যাপারটি সামলাতে বলে ইয়াংশুয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তো ইয়াংশুয়ানের জন্মদিন ছিল, যেখানে মিং ইয়াংশুয়ানকে অনেক বড় একটি সারপ্রাইজ দেয়। এখানে মিং তো ইয়াংশুয়ানকে প্রপোজও করে দেয়, কিন্তু ইয়াংশুয়ান ওকে এটা বলে মানা করে দেয় যে ও ঝ্যাংকে ভালোবাসে। তখন ঝ্যাংও সেখানে ইয়াংশুয়ানকে নিতে চলে আসে আজ ইয়াংশুয়ানের জন্মদিন বলে, কিন্তু মিং আর ইয়াংশুয়ানকে একসাথে দেখে ফেলে আর রাগ করে সেখান থেকে চলে যায়। ইয়াংশুয়ান যখন বাড়িতে যায়, তখন ঝ্যাং তো মন খারাপ করে দরজাই খোলে না, যেটা দেখে ইয়াংশুয়ানের একটু খারাপ লাগে। পরের দিন সকালবেলাও ঝ্যাং ইয়াংশুয়ানকে ইগনোর করে চলে যায়। এরপর অফিসে গেলে ইয়াংশুয়ানের কাছে এসে মিং ক্ষমা চায় আর বলে, আমরা তো বন্ধু হয়ে থাকতেই পারি। এখানে ইয়াংশুয়ানের কথা থেকে মিং এটা জানতে পারে যে ঝ্যাং কালকে ওর সঙ্গে বার্থডে সেলিব্রেট করেনি। মিং এতে বুঝতে পারে যে ঝ্যাং এখনো নিজের ফিলিংস নিয়ে কনফিউশনে আছে। তাই মিং তখন ঝ্যাংয়ের সঙ্গে দেখা করে আর ঝ্যাংকে একটি ঘড়ি দিয়ে বলে, এই ঘড়িটি তোমার সকল ফিলিংস অবজার্ভ করবে আর তুমি যদি কাউকে ভালোবাসো এটাই তোমাকে সেটা জানিয়ে দেবে। ঝ্যাং তখন সেটা নিতে রাজি হয়ে যায়। এদিকে ইয়াংশুয়ান ফ্রিজের ভিতর থেকে একটি কেক খুঁজে পায়। আসলে ঝ্যাং এটা ওর জন্য এনেছিল। ইয়াংশুয়ান ওই কেকটি নিয়ে ঝ্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে।
ঝ্যাং সেখানে আসলে ইয়াংশন ওকে ওর সঙ্গে সেলিব্রেট করতে বলে। এতে তখন ঝ্যাংয়েরও রাগ ভেঙে যায় আর ও সেলিব্রেট করতে রাজি হয়। পরের দিন ঝ্যাং নিজের বন্ধুকে জিজ্ঞাসা করে আমি কি করে বুঝতে পারবো যে আমি সত্যি ইয়াংশনকে ভালোবাসি কিনা। এতে তখন ওর বন্ধু বলে আমার মনে হয় তোমার একবার ওকে কিস করা উচিত, তাহলেই তুমি বুঝতে পারবে। পরের সিনে আমরা ওদের দুজনকে সমুদ্রের পাড়ে দেখতে পাই। এখানে ঝ্যাং ওর বন্ধুর কথা মতো ইয়াংশনকে কিস করতে যায়, কিন্তু কিস করার বদলে ও ইয়াংশনের মাথায় মেরে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে মিং ইয়াংশনকে ওই ঘড়ির রিপোর্টটা দেখায়, যেখানে স্পষ্ট লেখা ছিল যে ঝ্যাং ইয়াংশনকে ভালোবাসে। এদিকে ঝ্যাংয়ের কাছে ওই রিপোর্টটি চলে আসে। ঝ্যাংও বুঝতে পারে যে ও ইয়াংশনকে ভালোবাসে। এদিকে ইয়াংশন যখন ঝ্যাংয়ের কাছে যেতে যাবে তখনই অফিসের বাইরে ও নিজের কাজিনকে দেখতে পায়। ঝ্যাং ইয়াংশোয়ানকে কল দেয়, কিন্তু কলটি ধরে না ইয়াংশোয়ান। এতে তখন ঝ্যাং এই ব্যাপারে মিংকে জিজ্ঞাসা করে। ওরা সিসিটিভি ক্যামেরা চেক করে জানতে পারে যে ইয়াংশোয়ান ওর কাজিনের সঙ্গে কোথাও যেন গেছে। এদিকে আমাদেরকে দেখানো হয় ইয়াংশোয়ানের কাজিন একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। ওই লোকটি ইয়াংশোয়ানকে বলে আমার টাকা ফেরত না দিলে তোমাদের দুজনকে এখান থেকে যেতে দেবো না। তখনই সময় মতো সেখানে ঝ্যাং আর মিংও চলে আসে। ঝ্যাং ওই লোকটিকে বলে আমি আপনার টাকা সব শোধ করে দেব। এতে তখন ওই লোকটি ওদেরকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন বাড়িতে ফিরে আসে, যেখানে হঠাৎ করে ঝ্যাং ইয়াংশোয়ানকে কিস করে দেয় আর নিজের ভালোবাসার সম্পর্কে ইয়াংশোয়ানকে জানিয়ে দেয়। ওই রাতটা ওরা দুজন একসাথেই শোয়। ইয়াংশোয়ান তো মনে করে আজকে রাতে ওদের মধ্যে কিছু একটা হবে, কিন্তু ঝ্যাং তো তার আগেই ঘুমিয়ে পড়ে। ইয়াংশোয়ান মনে মনে ভাবতে থাকে এই লোকটা এত আনরোমান্টিক কেন। কয়েকদিন ওরা দুজন একসাথে সিনেমা দেখতে যায়, যেখানে অন্য সব কাপলদের দেখে দুজনেই তো অনেকটাই অকওয়ার্ড ফিল করছিল, কেননা ওরা যে কাপল সেটা তো কেউ বলবেই না। এরপর ঝ্যাং ইয়াংশোয়ানকে বলে আমি জানি আমি অনেকটা আনরোমান্টিক, কিন্তু আমি তোমার জন্য সবকিছু শিখতে চাই। ইয়াংশোয়ান তখন ঝ্যাংকে কিস করে দেয়। এরপরের দিন সকালবেলা ঝ্যাং কলেজে যাওয়ার আগে ইয়াংশোয়ানকে একটি গুড মর্নিং কিস দিয়ে যায়। আসলে ও রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল। ইয়াংশোয়ান তো এতে অনেক খুশি হয়। রাতের বেলা ঝ্যাং ইয়াংশোয়ানকে বলে তুমি তো সবসময় একটি রোমান্টিক ছেলেকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলে, কিন্তু দেখো এর মধ্যে একটা গুণও আমার মধ্যে নেই। এতে তখন ইয়াংশোয়ান ঝ্যাংকে কিস করে আর বলে তুমি যেরকম আমি সেরকমই তোমাকে ভালোবাসি। পরের দিন আমাদেরকে দাদুকে দেখানো হয়। ডাক্তার দাদুকে বলে কমপক্ষে আপনার হাতে আর 3 মাস সময় আছে, কিন্তু দাদুর এতে মোটেই আফসোস হয় না, কেননা সে তো ঝ্যাংয়ের বিয়ে অলরেডি দিয়েই দিয়েছে। এদিকে আমাদেরকে ইয়াংশোয়ানকে দেখানো হয় যে একটি কার্টুনিস্ট কোম্পানিতে জব পেয়ে যায়। আসলে ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ছিল একজন কমিক্স রাইটার হবে। ইয়াংশোয়ান যেহেতু জবটি পেয়ে গিয়েছিল তাই সবাই ওকে একটি সারপ্রাইজ ডিনার দেয়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় এই জবের মাধ্যমে ইয়াংশোয়ানের তো একজন কমিক্স রাইটারের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই মেয়েটির নাম চু ছিল। চু এখানে কথায় কথায় ইয়াংশোয়ানকে বলে দেয় যে ওর ক্লাসমেটকে ভালোবাসতো, কিন্তু ওর ক্লাসমেট কখনোই ওকে ভালোবাসেনি। পরের সিনে আমরা চুকে ঝ্যাংয়ের সঙ্গে দেখা করতে দেখি। এখানে আমরা ওদের কথা থেকে জানতে পারি যে ঝ্যাংই হচ্ছে চুয়ের সেই ক্লাসমেট যাকে চু ভালোবাসতো। কিন্তু পরের দিনই ঝ্যাং চুয়ের সঙ্গে ইয়াংশোয়ানের পরিচয় করিয়ে দেয় আর বলে ইয়াংশোয়ান হচ্ছে আমার ওয়াইফ। চু এতে অনেক অবাক হয় আর ইয়াংশোয়ানও বুঝতে পারে যে চু ওকে যে ক্লাসমেটের কথা বলছিল সেটা আসলে ঝ্যাংই। পরের সিনে আমরা ঝ্যাং, ইয়াংশোয়ান, চু আর মিংকে একসাথে ডিনারে যেতে দেখি। ইয়াংশোয়ান এখানে একটি স্যুপ অর্ডার করে, কিন্তু চু তখন বলে এই স্যুপে তো ঝ্যাংয়ের অ্যালার্জি আছে। এটা শুনে ইয়াংশোয়ান অনেকটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ ঝ্যাংয়ের অ্যালার্জির ব্যাপারেও কিছুই জানতো না। এরপর ও আরেকটি খাবার অর্ডার দেয়, কিন্তু সেটা অনেক বেশি স্পাইসি ছিল। চু বলে ঝ্যাং একদমই স্পাইসি খাবার খেতে পারে না। এটা শুনে ইয়াংশনের তো আরো বেশি খারাপ লাগে, কেননা ও ঝ্যাংয়ের পছন্দ অপছন্দের ব্যাপারে কিছু জানে না। ঝ্যাং তখন সবটা সামলানোর জন্য ইয়াংশোয়ানকে বলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই অর্ডার করো। ঝ্যাং আর ইয়াংশোয়ানকে একসাথে দেখে চুয়ের তো একটুও ভালো লাগে না। পরের দিন অফিসে চু ইয়াংশোয়ানের সঙ্গে দেখা করে আর ইয়াংশোয়ানকে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করে যে ও ঝ্যাংয়ের যোগ্য নয়, তাই যেন ও ঝ্যাংকে ছেড়ে চলে যায়। কিন্তু ইয়াংশোয়ান ওর এসব কোনো কথাই পাত্তা দেয় না। পরের দিনে দেখানো হয় ইয়াংশোয়ান যখন বাড়িতে আসে তখন ঝ্যাংয়ের কাছে প্রফেসর শিন কল দেয়। প্রফেসর শিন এখানে ঝ্যাংকে বিদেশে যাওয়ার জন্য অফার করে একটি প্রজেক্টের জন্য, কিন্তু ঝ্যাং এখানে তাকে মানা করে দেয়। এটা দেখে ইয়াংশোয়ানের মনে হয় ঝ্যাং হয়তো ওর জন্য এটা মানা করছে, তাই ও পরক্ষণে ঝ্যাংয়ের লাগেজ গুছাতে থাকে। ঝ্যাংয়ের সেই ব্যাপারে ওকে জিজ্ঞাসা করে। এতে তখন ইয়াংশোয়ান ওকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি যেতে চাচ্ছ না? ঝ্যাং বলে ব্যাপারটা সেরকমও নয়,
আমি অনেকটা টায়ার্ড আর আমি দাদুর সঙ্গে অনেক সময় কাটাতে চাই, তাই আমি যেতে চাই না। ইয়াংশন তখন বলে, তোমার ওয়াইফ হয়ে আমি তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে জানি না, কিন্তু তোমার স্বপ্নে আমি কোনো সময় বাধা হয়ে দাঁড়াতে চাই না। এটা শুনে ঝ্যাং তখন ইয়াংশুয়ানকে কিস করে আর বলে ও সত্যি এখান থেকে যেতে চায় না। পরের সিনে দেখানো হয় দাদুর শরীরটা আবারও অনেক বেশি খারাপ হয়ে যায়, যার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। দাদু তখন ইয়াংশুয়ানকে এই ব্যাপারে ঝ্যাংকে কিছু জানাতে নিষেধ করে। এদিকে আমরা ঝ্যাংকে দেখতে পাই। চু তখন ঝ্যাংয়ের বাড়িতে আসে। এই সময় ইয়াংশুয়ান বাসায় ছিল না। চু এখানে ঝ্যাংকে প্রপোজ করে আর ইয়াংশুয়ানকে ছেড়ে ওর কাছে আসতে বলে। তখন আমরা বাইরে ইয়াংশুয়ানকে দেখতে পাই যে নিজের ফ্রেন্ডের সঙ্গে এখানে এসেছিল। তখনই ও বাইরে থেকে চুকে ভিতরে দেখতে পায়। এতে তখন ওরা সবাই মিলে ব্যালকনি টপকে ভিতরে ঢোকে আর শুনতে থাকে ঝ্যাং আর চুয়ের কথা। এখানে ঝ্যাং চুকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দেয় আর বলে দেয় ওই ইয়াংশুয়ানকে ভালোবাসে। এটা শুনে ইয়াংশুয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। ঝ্যাংও তখন বুঝে ফেলে যে সেখানে ইয়াংশুয়ান দাঁড়িয়ে আছে। ইয়াংশুয়ান তো এতে অনেকটাই অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু তখনই ঝ্যাং সবার সামনে ইয়াংশুয়ানকে কিস করে দেয়, এটা প্রমাণ করার জন্য যে ইয়াংশুয়ানকেও সত্যি ভালোবাসে। চু এটা দেখে সেখান থেকে হার মেনে চলে যায়। পরের দিন অফিসে ইয়াংশুয়ানের বস ওকে বিদেশে যাওয়ার জন্য অফার করে। ইয়াংশুয়ানের এটা স্বপ্ন ছিল, কিন্তু ইয়াংশুয়ান এতে নাও বলতে পারে না হ্যাঁও বলতে পারে না। ও তাই কিছুদিনের জন্য সময় চেয়ে নেয়। পরের সিনে দেখানো হয় যে চু ওদের দুজনের সঙ্গে দেখা করতে আসে আর দুজনের কাছে ক্ষমা চায়। চু এখানে ইয়াংশুয়ানকে অভিনন্দন জানায়, কারণ ইয়াংশুয়ান বিদেশে যাওয়ার অনেক বড় অফার পেয়েছে। যেটা শুনে ঝ্যাংটা অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি তো এই ব্যাপারে আমাকে কিছু বলোনি। ইয়াংশুয়ান এতে কিছুই বলতে পারে না। ইয়াংশুয়ান তো এটা নিয়ে কনফিউজ হয়ে পড়ে যে ও ঝ্যাংকে ছেড়ে কী করে বিদেশে যাবে, কিন্তু ঝ্যাং ওকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে আর ওর পড়াশোনায় মন দিতে বলে, কারণ কালকেই তোর গ্রাজুয়েশনের এক্সাম ছিল। পরের দিন আমরা ইয়াংশুয়ানকে গ্রাজুয়েশনের এক্সামে দেখতে পাই। আগের বার এই এক্সামেই তো 5 মিনিট দেরি হওয়ার কারণে ঝ্যাং ওকে ফেল করিয়ে দিয়েছিল। এরপর এক্সাম শেষ হয়ে গেলে ঝ্যাং ওর কাছে আসে আর বলে, চলো এবার আমরা সত্যি সত্যি বিয়েটা করেই ফেলি। এতে তখন ইয়াংশুয়ান রাজি হয়, কিন্তু ইয়াংশুয়ান বলে আগে আমি বিদেশে গিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে চাই, তারপরে। এতে তখন ঝ্যাংও রাজি হয়ে যায় আর দুজন দুজনকে কিস করে। এখানে ওরা দুজন নিজেদের মধ্যে রোমান্টিক কিছু টাইম স্পেন্ড করে। পরের দিন এক্সামের রেজাল্ট বের হয়, যেখানে ইয়াংশুয়ান গ্র্যাজুয়েশনে পাশ করে গিয়েছিল। সবাই এতে অনেক খুশি ছিল। এরপর ইয়াংশুয়ান আর ঝ্যাং মিলে নিজেদের কিছু পিকচার ক্লিক করে। পরের দিন ইয়াংশুয়ান দাদুর সঙ্গে দেখা করতে আসে, কারণ আজকেও বিদেশে চলে যাবে। ঝ্যাং তো ওকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দেয় আর ওকে বিদায় জানায়। কিন্তু এরপর যখন ইয়াংশুয়ান ভিতরে যায় তখনও ঝ্যাংয়ের লেখা কিছু নোট দেখতে পায়, যেখানে ঝ্যাং ইয়াংশুয়ানের জন্য সবকিছু লিখে রেখেছিল যে ওখানে পৌঁছে ওকে ঠিক কী করতে হবে যাতে ওর পরে সমস্যা না হয়। এগুলো দেখে ইয়াংশুয়ান তখন সেখান থেকে বেরিয়ে যায় ঝ্যাংয়ের উদ্দেশ্যে। ইয়াংশুয়ান একটি ট্যাক্সিতে ওঠে আর ফিরে যেতে থাকে। এদিকে আমরা ঝ্যাংকে মন খারাপ করে সিনেমা হলে বসে থাকতে দেখি। ও তো ইয়াংশুয়ানকে অনেক বেশি মিস করছিল। ঠিক তখনই ইয়াংশুয়ান এসে ঝ্যাংয়ের পাশে বসে। ঝ্যাং ওকে দেখে পুরোই অবাক। এতে তখন ইয়াংশুয়ান বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি আবারও ফিরে এসেছি। এতে ঝ্যাংও অনেকটা খুশি হয়ে যায়, কেননা ও তো অনেক বেশি মিস করছিল ইয়াংশুয়ানকে। এদিকে আমরা ঝ্যাংয়ের বন্ধু লিয়ানকে দেখতে পাই, যেহেতু অনেকদিন ধরে গাওকে পছন্দ করত। সবার সামনে তখন ও গাওকে প্রপোজ করে দেয়। গাও তো প্রথম একটু অ্যাটিটিউড দেখায়, কিন্তু পরক্ষণে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর দুজন সেটেল হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই দাদু এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, তাই ওরা দুজন দাদুকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। দাদুর বাড়ির পাশে যেহেতু সমুদ্র ছিল, সবাই মিলে সমুদ্রের পাড়ে অনেক ভালো সময় কাটায় আর ফায়ারওয়ার্ক দেখে। ড্রামা শেষ দৃশ্যে ওদের দুজনকে আমরা একসাথে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখি। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের ভালো লেগেছে।